2016 সালের 4 ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার, রাত তখন ঠিক 8:55 মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবনের 10ম তলা। চারপাশ নিঝুম, শুধু সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডে চলছে কম্পিউটারের কুলিং ফ্যানের মৃদু আওয়াজ। ব্যাংকের ডিলিং রুমে থাকা সুইফট টার্মিনালের প্রিন্টারটি হঠাৎ অচল হয়ে পড়ে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভাবলেন সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি, কিন্তু তিনি জানতেন না ঠিক ওই মুহূর্তেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে রহস্যময় ডিজিটাল ডাকাতিটা ঘটে গিয়েছে। কোনো বন্দুক নেই, কোনো মুখোশ নেই, নেই কোনো রক্তপাত, অথচ চোখের পলকে গায়েব হয়ে গেল 810 কোটি টাকা। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ফিলিপাইনের ম্যানিলার ক্যাসিনো, এই চুরির জাল ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবী জুড়ে। কারা ছিল এই অদৃশ্য হ্যাকার? কিভাবে তারা ভেদ করলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকিং নেটওয়ার্ক? আর সবচেয়ে বড় রহস্য, ভেতরের কেউ কি জড়িত ছিল? আপনি যদি মনে করেন আপনি এই চুরির সবটুকু জানেন, তবে আজকের ভিডিওটি দেখার পর আপনার ভুল ভেঙে যাবে। কারণ আজ আমরা উন্মোচন করব এমন কিছু সত্য যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের শেষ টুইস্টটি আপনাকে স্তব্ধ করে দিবে। ঘটনাটি 2016 সালের মনে হলেও এই নিখুঁত ক্রাইমের প্ল্যানিং শুরু হয়েছিল তারও 1 বছর আগে, 2015 সালের জানুয়ারি মাসে। হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের টার্গেট করে একটি ম্যালিশিয়াস বা ক্ষতিকারক ইমেল পাঠায়। নাম দেওয়া হয়েছিল রাসেল আহমেদ, একটি সাধারণ চাকরির আবেদনপত্র। ব্যাংকের একজন অসতর্ক কর্মকর্তা সেই ইমেলের সাথে থাকা সিবি ফাইলটি ডাউনলোড করেন, আর ব্যাস, ব্যাংকের পুরো সিস্টেমে ঢুকে পড়ে ইতিহাসের অন্যতম বিপজ্জনক ম্যালওয়্যার বা ট্রোজান ভাইরাস। হ্যাকাররা কিন্তু ঢুকেই টাকা চুরি করেনি, তারা দীর্ঘ 1 বছর ব্যাংকের ভেতরে উৎপেতে ছিল। তারা দেখছিল কর্মকর্তারা কখন আসেন, কখন যান, কিভাবে পাসওয়ার্ড টাইপিং করেন, এমনকি সুইফট কোডের মাধ্যমে কিভাবে আন্তর্জাতিক লেনদেন হয়। তারা ব্যাংকের পুরো রুটিন মুখস্থ করে ফেলেছিল। তারপর তারা অপেক্ষা করছিল একটা পারফেক্ট ডের জন্য। সেই দিনটা ছিল 4 ফেব্রুয়ারি 2016। কেনই বা এই দিনটি বেছে নেওয়া হলো? এখানেই হ্যাকারদের আসল চাতুর্য লুকিয়েছিল। হ্যাকারদের টাইমিং সিলেকশন ছিল এক কথায় জিনিয়াস। 4 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। বাংলাদেশে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, অর্থাৎ চুরির পরদিন শুক্রবার চাইলেও বাংলাদেশ ব্যাংক নিউ ইয়র্কের সাথে যোগাযোগ করতে পারবে না। আবার যখন বাংলাদেশে রবিবার অফিস খুলবে, তখন আমেরিকায় রবিবার হচ্ছে উইকেন্ড বা ছুটি, অর্থাৎ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক বন্ধ। আর সোমবার যখন দুই দেশই সচল হবে, তখন ফিলিপাইনে ছিল চাইনিজ নিউ ইয়ারের সরকারি ছুটি। অর্থাৎ টানা 4 দিন পুরো বিশ্বকে অন্ধ করে রাখার এক মাস্টার প্ল্যান সাজিয়েছিল এই অদৃশ্য হ্যাকার দল। বৃহস্পতিবার মাঝরাতে হ্যাকাররা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় $1 বিলিয়ন বা $100 কোটি সরানোর জন্য 35টি ভুয়া মেসেজ বা পেমেন্ট রিকোয়েস্ট পাঠায়। ফেডারেল রিজার্ভ অটোমেটেড সিস্টেম প্রথম 5টি রিকোয়েস্ট অনুমোদন করে দেয়, যার মূল্য ছিল $81 মিলিয়ন বা $810 কোটি। কিন্তু এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা, একটি চরম বোকামি, যা হ্যাকারদের বাকি $920 মিলিয়ন চুরি করা থেকে আটকে দেয়। কী ছিল সেই বোকামি? হ্যাকাররা তাদের 20তম পেমেন্ট রিকোয়েস্টটি পাঠিয়েছিল শ্রীলঙ্কার একটি এনজিওর নামে, যার নাম ছিল শালিকা ফাউন্ডেশন। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে হ্যাকাররা ফাউন্ডেশনের বানানে ও লিখতে ভুলে যায়, হয়ে যায় ফ্যান্ডেশন। এই রিকোয়েস্টটি যখন জার্মানির ডয়েচে ব্যাংকের মাধ্যমে যাচ্ছিল, তখন তাদের অটোমেটেড সিস্টেম এই বানান ভুলটি ধরা পড়ে। সন্দেহ হয় তারা নিউ ইয়র্ক ফেডের কাছে এর ভেরিফিকেশন চায়। একই সময়ে হ্যাকারদের পাঠানো আরও কিছু পেমেন্ট রিকোয়েস্টে একই ঠিকানা ব্যবহার করা হয়েছিল, জুপিটার স্ট্রিট। কাকতালীয়ভাবে আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি ইরানের জাহাজের নামও ছিল জুপিটার। ফেডারেল রিজার্ভের অ্যালার্ম সিস্টেম বেজে ওঠে। তারা বাকি 30টি ট্রানজ্যাকশন ব্লক করে দেয়। বেঁচে যায় বাংলাদেশের প্রায় $7,500 কোটি। কিন্তু যে $810 কোটি অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, তার কি হলো? নিউ ইয়র্ক থেকে রিলিজ হওয়া $81 মিলিয়ন গিয়ে জমা হয় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক জুপিটারের শাখায় 4টি ভুয়া অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টগুলো চুরির ঠিক 1 বছর আগে 2015 সালের মে মাসে মাত্র $500 জমা দিয়ে খোলা হয়েছিল, যা প্রায় 1 বছর ধরে নিষ্ক্রিয় ছিল। টাকা জমা হওয়ার সাথে সাথেই ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো সমস্ত নিয়ম ভেঙে সে টাকা ক্যাশ করান। এরপর সেই টাকা ফিলিপাইনের পেসোতে কনভার্ট করা হয়, পাঠানো হয় ম্যানিলার সেলুয়ার ক্যাসিনো এবং মিডাস ক্যাসিনোতে। ক্যাসিনোর জুয়ার টেবিলে এই টাকা দিয়ে চিপস কেনা হয়, জুয়া খেলা হয় এবং জয়ের টাকা হিসেবে ধুয়ে মুছে একদম লিগ্যাল বা বৈধ টাকা হিসেবে ক্যাশ আউট করা হয়। একেই বলে মানি লন্ডারিংয়ের চূড়ান্ত রূপ। জুয়ার টেবিলের আলো ঝলমলে দুনিয়ায় বিলীন হয়ে গেল বাংলাদেশ মানুষের ট্যাক্সের $810 কোটি। আজ পর্যন্ত সেই টাকার সিংহভাগেরই কোনো হদিস মেলেনি।
এই চুরির তদন্তে নামে আমেরিকার FBI এবং বাংলাদেশের CID। FBI'র তদন্তে আঙ্গুল ওঠে উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ লেজারাসের দিকে। কিন্তু এখানে একটা বিশাল লুপ হোল বা ফাঁক থেকে যায়। হ্যাকাররা যতই জিনিয়াস হোক, বাংলাদেশ ব্যাংকের সুইফট রুমের প্রিন্টারটি ওই নির্দিষ্ট দিনেই কেন নষ্ট হলো? কেন আগের রাতে ব্যাংকের CCTVর ক্যামেরা বন্ধ ছিল? সুইফট নেটওয়ার্কের মতো অত্যন্ত সুরক্ষিত সার্ভারকে কেনই বা একটি সাধারণ এবং সস্তা হাব দিয়ে ইন্টারনেটের সাথে যুক্ত করা হয়েছিল? তদন্তকারীদের একাংশের মতে ব্যাংকের ভেতরের কোনো ইনসাইডার বা ভেতরের মানুষের সাহায্য ছাড়া হ্যাকারদের পক্ষে এই নিখুঁত টাইমিং এবং সেটআপ জানা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু আজ 1 দশকের বেশি সময় পার হয়ে গেল, সেই ভেতরের মূল অপরাধী কে ছিল তা আজও এক রহস্য। বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ চুরি শুধু একটি চুরি ছিল না, এটি ছিল সাইবার দুনিয়ার ইতিহাসে এক চরম সতর্কবার্তা। সামান্য একটি ইমেল ক্লিকের অসতর্কতা এবং ভেতরের কিছু মানুষের গাফিলতি বা যোগসাজশ একটি দেশের অর্থনীতিকে কতটা ঝুঁকিতে ফেলতে পারে, এটি তার একটি বাস্তব প্রমাণ। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এই চুরির পেছনে কি আসলেই উত্তর কোরিয়ার হ্যাকাররা ছিল, নাকি ব্যাংকের ভেতরের কোনো বড় কর্মকর্তা এর পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। এই পুরো রহস্যের পেছনের হাড়হিম করা তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের রোমাঞ্চকর ও সত্য ঘটনাভিত্তিক ইনভেস্টিগেশনের ভিডিও আরও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।